সংকট আমাদের এই মুহূর্তে চারপাশে আমরা ঘনীভূত হতে দেখছি, তবে সমাধানের পথও কিন্তু দৃশ্যমান হয়েছে। বিশ্বের বিভিন্ন প্রান্তে ভ্যাকসিনের প্রয়োগ হচ্ছে, আর তাই আমাদের দেশে ভ্যাকসিন নিয়ে কৌতূহল প্রশ্নের হতে শুরু করেছে। কারা ভ্যাকসিন নিতে পারবেন, ভ্যাকসিন নেওয়ার পূর্ব শর্তগুলো কি, ভ্যাকসিন নেওয়ার জন্য কি কি পরীক্ষা আসলে করা প্রয়োজন, কারাই বা ভ্যাকসিন দিবেন, কিভাবে এটি প্রক্রিয়াটি আসলে সম্পূর্ণ হবে, এরকম প্রচুর প্রশ্ন আমাদের মাথায় এসে জমেছে। তবে সংকটের এই সময় যদি কোনো স্বাস্থ্য জিজ্ঞাসা জন্মে, তবে করোনা হেল্প ডেস্ক তাই জন্যই আয়োজন করা হয়। প্রতি শনি থেকে বৃহস্পতি রাত 9টায় জুলহাস জুবাইর আপনাদের সাথে হাজির হয়ে আপনাদের প্রশ্নের উত্তরগুলো দেওয়ার জন্য আজ আমাদের সাথে আছেন অধ্যাপক এস.এম. মোস্তফা জামান, মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ BSMMU, ডাক্তার আবু সৈয়দ শিমুল আছেন, শিশুরোগ বিশেষজ্ঞ মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, ডাক্তার শারমিন আব্বাসী অল্প সময়ের মধ্যে যুক্ত হবেন আমাদের সাথে, যিনি সহযোগী অধ্যাপক প্রসূতি ও স্ত্রীরোগ, আনোয়ার খান মরান মেডিকেল কলেজ হাসপাতাল। গত 24 ঘন্টায় আরও 19টি পরিবার তাদের স্বজন হারিয়েছেন। এই সংখ্যা যদি আপনার মনে করাঘাত না করে, তবে গল্পের এখনও অনেক বাকি। নতুন শনাক্ত হয়েছেন আরও 1234 জন। করোনায় এখন পর্যন্ত দেশে প্রাণহানি হয়েছে মোট 7378 জনের। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত 24 ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে 13,227টি, সেখানে শনাক্তের হার 9.33%। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 2345 জন। মোট সুস্থ এখন 4,46,690 জন। মৃত 19 জনের মধ্যে 15 জনই পুরুষ। বিষয়টি আপনাদের প্রতিদিনই বলি, নিয়মিত বিরতিতে জীবাণুনাশক কিংবা সাবান পানি দিয়ে হাত জীবাণুমুক্ত করে নেওয়ার কথা, এটা কিন্তু একদমই ভোলা যাবে না এই যাত্রায়, তাহলে হয়তো আমরা নিরাপদ থাকতে পারবো। একজন দর্শক আমাদের সাথে ফোনে আছেন, আমরা ফোনটি নিতে চাই। দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ফরিদউদ্দিন কুড়িগ্রাম থেকে বলছিলাম। জি বলুন ভাই। আমার ছেলের বয়স 23 আর কি, 23 বছর। 2018 সালে সে কারেন্ট শক খেয়েছিল, খাওয়ার পরেই ডাইন শোল্ডার জয়েন্ট ডিসলোকেশন হয়েছে। আচ্ছা। হ্যাঁ, হওয়ার পরেই মাঝে মাঝে মাথা ব্যথা করে। হ্যাঁ, তখন প্রেশার দেখা যায় যে তার একটু বেশি, তখন ছিল 130/85, কোনোদিন 90 এইরকম। তখন 19/1/18 তারিখে প্রফেসর নজরুল স্যার আর কি ওই পপুলার 2-তে বসেন ঢাকায়। জি। হ্যাঁ, ওনাকে দেখেছিলাম, উনি তখন পাচ্ছিলেন 150/90। উনি ট্রান্সথোরাসিক ইকো ডপলার স্টাডি করছিলেন আর ইসিজি করছিলেন, সব নরমাল দিয়ে উনি তখন দিয়েছিলেন সিলডিপ এবং কভার সিল। তারপরে ওটা কিছুদিন খাওয়ার পরে উনি কভার দিয়ে খাওয়ার পরে তারপর আগে দেখাইলাম 14/4/18, তখন উনি কভার সিল শুধু দিলেন। ও ছেলে পড়তো পলিটেকনিক্যাল ভোলা, তখন ওই কভার সিল খায় মানে কভার হয় না, প্রেশার বেশি। তারপর ওইখানে ওই ভোলাতে পরে ডাক্তার সালাউদ্দিন NICBD উনি এসছেন প্রফেসর, ওই স্যারে ইয়াতে ভোলাতে থাকতেন, ওনাকে দেখছিলেন। উনিও ওই আবার সিলডিপ এবং রিপোর্টিল দিছিলেন। এখন কি সমস্যা? এখন ওই যে একটু মাথা ধরে, গত 25 দিনও সে মারছে 130/90। আচ্ছা, 130/90 কম। জি। আচ্ছা, আপনাদের পরিবারে কি পূর্ব হিস্ট্রি আছে কিনা ব্লাড প্রেশার এরকম? হিস্টরি কারো নাই, আমার নাই, আমার বাবার নাই, আমার ওয়াইফের নাই, আমার ওয়াইফের মায়ের নাই, আমার শ্বশুরের নাই, আমার বংশে হাইপারটেনশন এবং ডায়াবেটিস নাই। ওর বয়স এখন 3 বছর, তাই তো? না, হ্যাঁ, এখন না, এই তো 23 বছরে হলো। 23 বছর? 23। জি, 23। আচ্ছা, প্রফেসর মোস্তফা জামান, আপনি শুনছিলেন। আমি একটু প্রশ্ন করি। দর্শক আমাদের একটু জানবার সুযোগ দিন। সেটা হলো যে আমি যেটা শুনেছি ওনার বয়স 23 বছর। 23। গত নভেম্বরে 8 তারিখে 23 বছর হয়ে গেছে পূর্ণ। আচ্ছা, আমি একটু বলছি যে তিনি এখন বর্তমান ওষুধ খাচ্ছেন কি কি? এখন ওষুধ খাচ্ছেন মিটোসন, শুধু মিটোসন খাচ্ছেন। মিটোসন টেলমিসার্টান 40। টেলমিসার্টান কত মিলিগ্রাম খাচ্ছেন? 40 নাকি 40? এখন প্রেসার কত তার? এখন হয়তো গত 25 দিনও মারছে 130/90। কত থাকে? 130/90। 130/90। আর আগে তিনি সিলডিপ খেতেন, এক সময় তিনি কভার সিল খেয়েছেন, তাই তো? জি। আর কোন সমস্যা আছে কিনা তার? থাইরয়েড? না, এখন সমস্যা নাই, ওই যে মাথা নাকি একটু ধরে। আচ্ছা, জি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমি আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় প্রশ্নটি আমি একটু বলার চেষ্টা করি। আমাদের দেশে সাধারণত আমরা সারা বিশ্বে প্রেশার 2 রকম। একটি হলো আমরা বলি প্রাইমারি কজ, যেটা আসলে আপনি জুবায়ের প্রশ্ন করেছিলেন যে আপনার পরিবারে আর কারো কোনো প্রেশার আছে কিনা। অনেক সময় দেখা যায় বংশ পরম্পরা বা পারিপার্শ্বিকতার কারণে হতে পারে।
কিছু প্রেশার বলি সেকেন্ডারি কজ, যেটি অল্প বয়স হয়ে থাকে, যেমন আমরা বলে থাকি যে কারো হরমোন বা মেটাবলিক কারণ হতে পারে কিনা, কিডনির সমস্যা হতে পারে কিনা, রক্তনালী সরু হয়ে যে হতে পারে কিনা, অর্থাৎ কোনো না কোনো সেকেন্ডারি একটি কজ আমরা খুঁজে বের করি। যদি সেই সেকেন্ডারি কজ খুঁজে পাই অল্প বয়সে যে প্রেশারটি হয়, তাহলে কিন্তু সেটি যদি কারেকশন করে দেওয়া হয় তাহলে কিন্তু তার প্রেশার একেবারেই ভালো হয়ে যায়। কিন্তু এই যে কারণগুলো আমরা বলছি, সেগুলো কারণ খুঁজতে গেলে অনেক অনেক পরীক্ষা লাগে, একের পর এক পরীক্ষা, এবং সেটি ব্যয় সাপেক্ষ। সেজন্য আমরা যেটি করি, কিছু ওষুধ আমরা শুরু করে দিই, পাশাপাশি কারণ বা তদন্ত বের করবার জন্য আমরা কিছু পরীক্ষা নিয়ে নানা ধরনের কিছু পরীক্ষা আছে। তো আমরা বলবো, যেহেতু তার প্রেশার ওষুধ তিনি খাচ্ছেন অনেকদিন যাবতই এবং বয়স খুবই কম, অবশ্যই তাকে টেলমিসার্টেন যদি তার 40-তে কাজ না হয়, তাহলে আমরা বলবো 80-তে, তার আরেকটু কমাতে পারলে ভালো হয়। যেহেতু তার 130-90, আমরা বলবো যে আপনার 40-তে, যেহেতু এটা একটু হয়তো 40 মনে হতে পারে অনেক বেশি পাওয়ার, কিন্তু সেটা আসলে কাজ করে খুব, মানে ওষুধটি ভালো, অনেক প্রোটেকশন দেয়। যদি তার আরেকটু কমাতে পারেন, হাঁটাহাঁটি করেন, এক্সারসাইজ করেন, তাহলে 40-তে অনেক সময় কাজ দিতে পারে। যদি না হয়, তাহলে আমরা দুটি বিষয় করতে পারি। এর সঙ্গে আমরা ট্যাবলেট অ্যাঙ্কর 2.5 যোগ করতে পারি, অথবা তিনি যে 40 খাচ্ছেন এটিকে তিনি 2 বেলা খেতে পারেন। নাম্বার 2, তার যে তদন্ত করে বের করতে হবে তার অন্য কোনো সেকেন্ডারি কারণ আছে কিনা, যেমন আমরা বলছিলাম যে হরমোন, কিডনি এবং রক্তনালী সরু হয়ে যে অনেক রকম কিডনিতে সমস্যা হতে পারে, সেগুলো আমরা অবশ্যই তদন্ত করতে, যে একজন চিকিৎসককে তিনি সাক্ষাতের পরামর্শ করবেন। এটাকে হালকাভাবে নেবেন না, কারণ তার বয়স খুবই কম। আর লবণ জাতীয় খাদ্য যেটা আমরা বলি সেটি বাদ দিবেন, শাকসবজি, কাঁচাফল এবং এক্সারসাইজ, ফাস্ট ফুড কালচারটি বাদ দিবেন। আর আবারও বলছি, কারণটি অবশ্যই খুঁজে বের করে দেখতে হবে, কারণ তার বয়স এত কম। এই বয়সে যদি একবার ওষুধ শুরু করেন, সারা জীবন ওষুধ খেতে হবে। কারণ যদি আমরা বের করতে পারি, তাহলে কারণের চিকিৎসা করলে হয়তো বা আমরা অনেক সময় তার প্রেশার ওষুধ বাদ দিতে পারি। অসংখ্য ধন্যবাদ প্রফেসর মুস্তাফা জামান। ধন্যবাদ প্রফেসর মুস্তাফা জামান। ফারিয়া সুলতানা প্রশ্ন করেছে চট্টগ্রাম থেকে, সমস্যা তার আন্টির নাম রিমা, যার বয়স 45, ওজন 58 কেজি, হাজবেন্ড মৃত্যুবরণ করেছেন। আন্টির প্রেশার 110/70 এর মধ্যে থাকে, ডায়াবেটিস নেই। 3 মাস ধরে তার মেনস্ট্রুয়াল সাইকেল বন্ধ, শোয়া থেকে উঠতে গেলে মাথা ঘুরে, পা ঝিমঝিম করে। 20-12-20 তারিখে ল্যাব থেকে TSH টেস্ট করান, সেখানে রেজাল্ট আসে 21.42। নিশ্চিত হওয়ার জন্য দ্বিতীয়বার 22-12-20 তারিখে আবার একটি ল্যাব থেকে TSH করানো হয়, সেখানে রেজাল্ট আছে 5। তিনি জানতে চেয়েছেন, ওষুধ না খেয়ে একদিনের ব্যবধানে দুটো রিপোর্টের এরকম পার্থক্য হয় না, কি মেডিসিন খেলে রিপোর্ট অনুযায়ী খাবেন, কোন মেডিসিন, এবং মাথা ঘোরানোর কারণ কি, সমাধান চেয়েছেন ডাক্তার শারমিন আব্বাসী। তার মেনস্ট্রুয়াল সাইকেলও বন্ধ আছে, বয়স 45। এখন একটা বিষয় এখানে সেটি হচ্ছে যে আমার কাছে যে উনি হয়তো এমন দিকে চলে যাচ্ছে, এটার কারণে হয়তো তার মেডিকেশন বন্ধ আছে, কারণ বয়স থেকে সেরকম একটা জিনিস আমাদেরকে ইন্ডিকেট করছে, এটি একটা হতে পারে। আর সেকেন্ড হচ্ছে যে থাইরয়েড হরমোন 21 হয় বা 22 প্রথম যে রিপোর্টে এসেছিল, সেটার কারণেও কিন্তু এরকম মেনস্ট্রুয়েশন বন্ধ থাকতে পারে বা ইরেগুলার হতে পারে। এখন এক্ষেত্রে আসলে TSH লেভেল কেন এরকম হলো, ওনার টেস্টটা উনি কোথায় করিয়েছিলেন, সেটা তো আসলে এখানে উল্লেখ করা নেই, যার ফলে বোঝা মুশকিল। সাধারণত TSH লেভেলটা যদি খুব ভালো রিপোর্ট পেতে চান, তাহলে কিন্তু উনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটিতে টেস্টটা করাতে পারেন, অথবা ব্র্যাডেম হাসপাতালে করাতে পারেন, যেখান থেকে রিপোর্টটা একেবারে অথেন্টিক পর্যায়ে পাওয়ার একটা সম্ভাবনা থাকে। এখন কোথাকার ল্যাব থেকে করিয়েছেন এটা তো এখানে যেহেতু উল্লেখ করা নেই, আমরা বলতে পারবো না। তো আমি ওনাকে একটু সাজেস্ট করবো যে দেখুন, TSH-টা তো বেঁচে থাকার একটা হরমোন, এবং এটার একটু অ্যাবনর্মালিটি হলে কিন্তু বডির পুরো সিস্টেমটাই এদিক সেদিক হয়ে যায়। সেই জায়গাটিতে আপনি যদি এই দুটো ইনস্টিটিউশনের কোনো জায়গা থেকে টেস্টটা করিয়ে নেন, আমার কাছে মনে হয় যে একটা অথেন্টিক রিপোর্ট আমাদের পক্ষে পাওয়াটা সম্ভব হবে এবং বেটার হবে তার পরবর্তী যে নির্দেশনা সেটি দেওয়ার। আর যদি মেনস্ট্রুয়েশন বন্ধ হয়ে যায়, এটাকে প্রপারলি একসেপ্ট করতে হবে। আমরা বলি শারীরিক এবং মানসিক দুই ভাবেই কিন্তু আপনাকে একসেপ্ট করে নিতে হবে যে আপনার মেনস্ট্রুয়েশনটা বয়সের সাথে সাথে বন্ধ হয়ে যাচ্ছে, এবং সেই সময় যে প্রবলেম গুলো হয়, অনেকের মাথা ঘোরায়, বুক ধরফর করে, হাত পা জ্বালা পোড়া করে, সেই জিনিসগুলো হয়। আর আপনি একটা আল্ট্রাসাউন্ড করেও দেখতে পারেন, আল্ট্রাসাউন্ডেও আমরা কিছু পরিবর্তন পাই, যে পরিবর্তনের জন্য কিন্তু আমরা বলতে পারি যে আপনি এখন মেনোপজের দিকে যাচ্ছেন বা আপনার মাসিক হয়তো বন্ধ হয়ে যাচ্ছে। আর যেহেতু এখানে কন্ট্রাসেপশন হিস্ট্রি নাই, 45 ইয়ার্স রেগুলার মেনস্ট্রুয়েশন হয়, এরকম অনেকে কিন্তু অনেক সময় প্রেগন্যান্সি নিয়েও আমাদের কাছে প্রেজেন্ট করেন, অনেক সময় আনওয়ান্টেড প্রেগন্যান্সি নিয়েও ওনারা আসেন। সেই জায়গাটিতে যেহেতু কন্ট্রাসেপশন হিস্ট্রি নাই, অতএব আমরা ঠিক বলতে পারছি না যে ওনার অ্যাকচুয়াল লাইফ সাইকেলটা কেমন, প্রেগন্যান্সি হওয়ার কোনো ধরনের টেন্ডেন্সি আছে কিনা। যদি সেরকম কোনো
সম্ভাবনা থাকে তাহলে কিন্তু এখানে প্রেগন্যান্সি টেস্টটাও করতে হবে। তো এক্ষেত্রে টিএসএইচ লেভেলটা আপনি ফার্দার করে আমাদেরকে যদি জানান, সেটা দেখে আমরা চিকিৎসা দিব। আমার কাছে মনে হয় 5 পয়েন্ট সামথিং আছে, সেক্ষেত্রে হয়তো একটা শর্ট পিরিয়ডের 25 মাইক্রোগ্রামের ট্রিটমেন্ট প্রয়োজন হতে পারে। 21 হলে তো একটা হাই ডোজেই আপনার লাগবে, তার সাথে অ্যাসোসিয়েটেড আরো কিছু টেস্ট লাগবে। তো এইভাবেই আসলে চিন্তা করতে হবে। আর জ্বালা পোড়ার জন্য আমরা বলি যে ভিটামিন ই এন্ড সি সমৃদ্ধ খাবার, ভিটামিন ডি এবং ক্যালসিয়াম সমৃদ্ধ খাবারটা খেতে হবে। অতিরিক্ত জ্বালা পোড়া করলে কিন্তু ভিটামিন B6, B12 এর যে কম্বিনেশন বাজারে পাওয়া যায় বিভিন্ন নামে, সেই ট্যাবলেটটাও কিন্তু 2 বেলা করে ওনারা নিতে পারেন, তাতে করেও কিন্তু বেটার ফিল করবেন। ধন্যবাদ ডাক্তার শারমিন আব্বাসী। একজন দর্শক আছেন আমাদের সাথে ফোনে। দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্ন করুন। দুঃখিত, সংযোগটি বিচ্ছিন্ন হয়েছে। ডাক্তার আবু সাইদ শিমুল, আপনার কাছে গতকাল থেকে একজন প্রশ্ন করছেন, প্রশ্নটি পড়ে শোনাতে চাই। মূলত তিনি তার আন্টির সন্তানের জন্য লিখেছেন, যার বয়স 3 মাস 10 দিন, জন্মের পর 4 থেকে 5 দিন নিয়মিত পায়খানা করেছিল, তারপর প্রতি সপ্তাহে একবার করে পায়খানা করতে, এভাবে আবার 5-6 দিন হয়ে গেল, এখনও পায়খানা করছে না। এখন কি করণীয় জানতে চেয়েছেন, এটা কি স্বাভাবিক কিনা? আর সে প্রতিদিন 9 থেকে 10 বারের বেশি প্রস্রাব করে, কিন্তু ওর প্রস্রাব করতে কষ্ট হয়, চাপ দিয়ে করে এবং অল্প অল্প করে। পরামর্শ চেয়েছেন। কামরুন নাহার লিখছেন আমাদের। ডাক্তার আবু সাইদ শিমুল। আচ্ছা, এটা কি ছেলে বাচ্চা না মেয়ে বাচ্চা? মেয়ে। আচ্ছা, সেই ক্ষেত্রে আমরা বলবো প্রথম দুটো এখানে সমস্যা, একটা হচ্ছে যে প্রস্রাবের সমস্যা, একটা হচ্ছে কোষ্ঠকাঠিন্য। এই অনুষ্ঠানে আমরা অনেকবারই বলেছি, সেই যদি শুধু বুকের দুধ খায় এবং তার যদি অন্য কোনো সমস্যা না থাকে, অর্থাৎ সে অনেক বেশি কান্নাকাটি যদি না করে, যদি পেট ফুলে না যায়, যদি শুধু বুকের দুধ খায়, আমরা বলবো যে সপ্তাহে একবার যদি মল ত্যাগ করে, এটাতে সমস্যার কিছু নেই। কিন্তু যদি এমন হয় যে সে ফর্মুলা মিল্ক খাচ্ছে, আমাদের অনুরোধ থাকবে ফর্মুলা মিল্কটা কমিয়ে দিয়ে যদি বুকের দুধ খাওয়া শুরু করে দেন, দেখবেন যে আস্তে আস্তে এই সমস্যাটা চলে যাবে। আর যদি এমন হচ্ছে যার পেট ফুলে যাচ্ছে বা সে অনেক বেশি কান্নাকাটি করছে, শুধুমাত্র সেই ক্ষেত্রে আপনি দুটো ওষুধ এক্ষেত্রে গ্রহণ করতে পারেন। যে ফ্লাকল, এই ড্রপটা আপনি 5 ফোঁটা করে দিনে 4 বার, একটু 10-15 দিন দিবেন। সেই সাথে মিল্ক অফ ম্যাগনেসিয়াম, এটা 1/2 চামচ করে 2 বার যদি দেন 10 থেকে 15 দিন, আর বারবার যদি বুকের দুধটা একটু খাওয়াতে থাকেন, দেখবেন যে এই সমস্যাটার অনেক ক্ষেত্রেই সমাধান হয়ে গিয়েছে। আর এখন যে একটু শীতকাল, আমরা এই অনুষ্ঠানে অনেকবারই বলেছি, এই সময় 9-10 বার প্রস্রাব করাটা কিন্তু একদমই স্বাভাবিক। তবুও যদি দেখা যায় যে না, এটা অনেকদিন ধরে থাকছে, সেক্ষেত্রে আমাদের অনুরোধ থাকবে ইউরিন আরএমই এবং ইউরিন সিএস, এই দুটো পরীক্ষা করে যদি আমাদেরকে একটু আপনারা যোগাযোগ করে, আমি পরবর্তী আপনার পরামর্শ দিতে পারবো। অনেক ক্ষেত্রে দেখা যায় যে কোষ্ঠকাঠিন্য থাকলে কিন্তু ইউরিনের ইনফেকশন হয়, সুতরাং দেখা যাবে যে কোষ্ঠকাঠিন্য, যা মল থেকে যে সমস্যা, সেটা সমাধান হয়ে গেলেই এটা অনেক ক্ষেত্রে সমাধান হয়ে যায়। ডায়াপার যত সম্ভব না পরানোই ভালো, আর একটু কুসুম গরম পানি দিয়ে প্রস্রাবের জায়গাটা যদি একটু দিনে 2-3 বার একটু ধুয়ে দেন, দেখবেন যে এই সমস্যাটা একেবারেই চলে গিয়েছে। ধন্যবাদ ডাক্তার আবু সাইদ শিমুল। আমাদের সাথে আরেকজন দর্শক আছেন ফোনে, আমরা ফোনটি নিতে চাই। দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্ন করুন। দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্ন করুন। উনি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন আমাদের জন্য, অপেক্ষা করে বোধহয় কিছু অভিমান করেছেন, কথা বলবেন না আমাদের সাথে। দর্শক, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? দর্শক, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো? না, দর্শক অভিমান করেছেন, তিনি আমাদের সাথে কথা বলবেন না। আবু মাহমুদ আমাদেরকে ফলো আপ হিসেবে লিখছেন, আসসালামু আলাইকুম, তাহসিনার জন্য, যার বয়স 14 বছর, ওজন 66 কেজি, উচ্চতা 4 ফুট 10, সাতক্ষীরা থেকে লিখছেন। কমপ্লেইন ছিল ইরেগুলার মেনস্ট্রুয়েশন, লং ইন্টারভ্যালে মেনস্ট্রুয়েশন। লাস্ট মেনস্ট্রুয়েশন হয়েছে এই বছর জুলাইয়ের শেষ সপ্তাহে। উল্লেখ্য 9 বছর বয়সে মাসিক শুরু হয় তার, এবং প্রথম 8 মাস স্বাভাবিক মেনস্ট্রুয়াল সাইকেল ছিল। আমাদের পরামর্শ ছিল শারীরিক পরিশ্রম করা, ডায়েট পরিবর্তন আনা, ভাত বা শর্করা জাতীয় খাবার কম খাওয়া, চর্বি জাতীয় খাবার কম খাওয়া, শাকসবজি বেশি খাওয়া। থাইরয়েড ফাংশন টেস্ট এবং আলট্রাসোনোগ্রাফি অফ লোয়ার অ্যাবডোমিনাল পরীক্ষা করতে বলা হয়েছিল। আলহামদুলিল্লাহ সেগুলো নর্মাল এসছে, তবে রোগীর মুখে প্রচুর ব্রণ আছে, তার মুখে অতিরিক্ত চুল, এ জাতীয় সমস্যা নেই। এখন পরামর্শ চেয়েছেন কোন ওষুধ কি সাজেস্ট করবেন কিনা, নাকি শুধু লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে তাকে একটি স্বাভাবিক জীবন দেওয়া সম্ভব? ডাক্তার শারমিন আব্বাসী। আচ্ছা, এখানে তো আসলে ফলো আপে উনি যেগুলো জানিয়েছেন সবকিছুই মোটামুটি নর্মাল আছে। আমাদের শুধুই একটা কথা ছিল যে ইয়াং মেয়েদের কিন্তু এই ধরনের ইরেগুলার মেনস্ট্রুয়েশন হতে পারে। 15, 16, 18 বছর বয়স পর্যন্ত কিন্তু আমরা এই ধরনের ইরেগুলারিটি দেখি। তো আমরা সাধারণত যে রোগী বাচ্চা, আমাদের কিশোরী মেয়েটি, তাকে আমরা যেমন বলি, তেমনি পরিবারের সদস্যদেরকে আমরা বলি যে একটু ধৈর্য ধরতে হবে। আর আমরা অবশ্যই লাইফস্টাইল মডিফিকেশনের উপর জোর দিব, কারণ তাকে 5 দিন কি 7 দিন ভালো রাখবে হচ্ছে ওষুধ,
কিন্তু 360 দিন তাকে ভালো রাখতে হবে লাইফস্টাইল এবং নিয়ম মানবর্তিতার মধ্যে দিয়ে। তাই সেই ক্ষেত্রে আমরা বলি শৃঙ্খলাযুক্ত জীবন আচরণ, ওজনটাকে নিয়ন্ত্রণে রাখা। কারণ সে ওভারওয়েট ছিল তার বয়স অনুযায়ী, সেই ক্ষেত্রে কিন্তু তাকে ওয়েটটা কমাতে হবে। স্টিল এখনো ওভারওয়েট আছে, ওজনটাকে কমাতে হবে। কারণ এই ধরনের বয়স যে উচ্চতার কথা বলল, তাতে কিন্তু তার ওজনটা 49 কেজি থেকে 52 কেজির মধ্যে থাকার কথা। সেই হিসেব করলে কিন্তু অনেক বেশি ওভারওয়েট আছে সে। অতএব আমরা অনুরোধ করব হাঁটা চলা, কার্বোহাইড্রেট রেস্ট্রিকশন, কিন্তু যেহেতু উঠতি বয়স তার ব্যালেন্স ডায়েটটা যেন থাকে। ডিম, দুধ, কলা, মাছ, মাংস খাবারের মধ্যে অবশ্যই থাকতে হবে এবং কার্বোহাইড্রেট রেস্ট্রিকশন এবং হাঁটাহাঁটির মধ্যে দিয়ে তাকে ওজনটাকে নিয়ন্ত্রণে আনতে হবে। আর যেহেতু থাইরয়েড হরমোনও নরমাল এবং তাদের TSH লেভেলটাও নরমাল আছে, আল্ট্রাসাউন্ডও নরমাল আছে, আমি মনে করি যে এখানে ওষুধ দেওয়ার কোনো প্রয়োজন নেই। কারণ আমি এর আগেও এই আয়োজনে বলেছিলাম যে 5 কেজি ওজন জীবনের জন্য একটি মিরাকেল। এই মিরাকেলটা হচ্ছে আয়নার এপিঠ আর ওপিঠ। 5 কেজি ওজন কমানোর সাথে সাথে তার বডির মেটাবলিজমটা নরমাল হয়, ব্লাড সুগার বাড়তি থাকলে সেটা নরমাল হয়, মেনস্ট্রুয়েশন নরমাল হয়। তাই যেহেতু ছোট্ট একটা কিশোরী মেয়ে, তার জন্য আমাদের প্রথম টার্গেট থাকবে লাইফস্টাইল মডিফিকেশন করে নিয়মানুবর্তিতা এবং ওজন কমিয়ে এই ট্রিটমেন্টের পথে হাঁটা। কারণ লম্বা পথ হাঁটতে হবে, এই মুহূর্তে আমরা ওষুধ দিতে চাচ্ছি না। ধন্যবাদ ডাক্তার শারমিন আব্বাসী। বিরতিতে যাব, তবে বিরতি থেকে ফিরে এসে প্রফেসর মোস্তফা জামান আপনার কাছে একটি গুরুত্বপূর্ণ বিষয় জানতে চাই। ভ্যাকসিন নিয়ে প্রচুর কথা হচ্ছে। ভ্যাকসিন গ্রহণ করবার পূর্ব শর্তগুলো কি? যাদের একবার কোভিড দ্বারা আক্রান্ত হয়েছেন তারা ভ্যাকসিন নেবেন কি করে, কিংবা ভ্যাকসিন যারা নেবেন তাদের কি কোভিড টেস্ট করে তারপরে ভ্যাকসিন নিতে হবে কিনা? অনেকগুলো প্রশ্ন সামনে এসে দাঁড়িয়েছে। জুবায়ের, আপনি যে প্রশ্নটি করেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সারা বিশ্বে বর্তমানে এই বিষয়টি আলোচিত হচ্ছে। আমরা জানি যে করোনা ভাইরাসের যে রূপ বদল নিয়ে সারা বিশ্বে আলোচিত হচ্ছে এবং সেখানে ভ্যাকসিন কতটা কার্যকর হবে সেই বিষয় নিয়ে বিজ্ঞানীরা উদ্বিগ্ন। তবে WHO বলছে যে ভ্যাকসিনের মিউটেশনের জন্য রূপ বদল হলেও তার ভ্যাকসিন কার্যকরী হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করছেন। তারপরেও কিন্তু বিজ্ঞানীদের মধ্যে নানান মত দেখা দিয়েছে। বিশেষ করে একটি প্রশ্ন এসেছে যে আসলে যেমন আমরা হেপাটাইটিস বি ভাইরাস ভ্যাকসিন নেবার আগে যেমন পরীক্ষা করে দেখতে হয় তিনি আগে এটি পজিটিভ হয়েছিলেন কিনা, যদি পজিটিভ হয়ে থাকে রক্ত পরীক্ষা তাহলে কিন্তু তাকে কিন্তু ভ্যাকসিন দেওয়া হয় না। করোনা ভাইরাসের ক্ষেত্রে এই প্রশ্নটি এসেছে যে আসলে যারা আগে ইতিমধ্যে করোনা ভাইরাসের পজিটিভ হয়েছেন তাদেরকে ভ্যাকসিন প্রয়োজন আছে কিনা, অথবা যাদের উপসর্গ ছিল সামান্য আবার কারো কারো বেশি উপসর্গ ছিল তারা কি ভ্যাকসিন নিতে পারবেন কিনা। এই পর্যন্ত যে অ্যাভেলেবল যে ডাটা পাওয়া গেছে ডেটা এবং যে এভিডেন্স পাওয়া গেছে এবং সিডিসি যে তথ্যগুলো দিয়েছেন তারা বলেছেন ভ্যাকসিন শুড বি অফার্ড অল পারসন রিগার্ডলেস অফ দ্য হিস্ট্রি অফ প্রায়র সিমটোমেটিক অর অ্যাসিমটোমেটিক, অর্থাৎ উপসর্গ থাকুক বা না থাকুক সবার জন্য ভ্যাকসিন দিতে হবে। এবং বলা হয়েছে যে কোভিড-19 ইনফেকশন যে তার যে ন্যাচারাল যে ইমিউনিটি তৈরি হয়েছিল যদি ভ্যাকসিন দেওয়া হয় সেই ইমিউনিটি তার বাড়বে। এবং সেক্ষেত্রে একটি তথ্য দিয়েছেন যখন কেউ করোনাতে পজিটিভ থাকে, যখন আক্রান্ত আছেন তখন যে সিমটম থাকে সেই মুহূর্তে ভ্যাকসিনটি না নেবার জন্য অনুরোধ করা হয়েছে। তবে কেউ বলেছে আইসোলেশন পিরিয়ডটি শেষ হবার পরে তিনি ভ্যাকসিন গ্রহণ করতে পারবেন। আবার কত সিরিজে বলেছেন যে অ্যাটলিস্ট 90 দিন পর্যন্ত ওয়েট করে যদি না হয় তাহলে আরো কার্যকর হতে পারে। এরকম অনেক অনেক তথ্য সিডিসি দিয়েছে, এরকম নতুন নতুন তথ্য আমরা পাচ্ছি। তবে সিডিসি বলেছে যে আরো কিছু রিসার্চ চলছে, এই রিসার্চ গুলো বেরোলে আমরা আরো তথ্য দিতে পারবো। তবে এখন পর্যন্ত বলা হয়েছে যে আক্রান্ত হলেও উপসর্গ থাকুক বা না থাকুক ভ্যাকসিন সবার জন্য নিতে হবে। অসংখ্য ধন্যবাদ প্রফেসর মোস্তফা জামান। আপাতত এতটুকুই আমাদের জন্য স্বস্তির খবর। একজন দর্শক আছেন আমাদের সাথে ফোনে। দর্শক আপনার নাম এবং বয়স বলে প্রশ্ন করুন। হ্যাঁ, আমার নাম তমা, আমার বেবির নাম সাম্য, আমি পুরান ঢাকা থেকে বলছি। বলুন সাম্যর কি হয়েছে? সাম্যর ওর মানে 2 বছর বয়স, ওর প্রচুর পরিমাণ ঠান্ডা লাগছে, কাশি এবং সর্দি। এই 15 দিন যাবত কোনো কিছুই মানে সমস্যা সমাধান হচ্ছে না। আর গলা খুব মানে ঘামায়, বুক ঘামায় আর পিঠ ঘামায়, ঘামটাও কমছে না আর কিছু গায়ে দিয়ে রাখা যাচ্ছে না। আচ্ছা, কিছু গায়ে দিয়ে রাখা যাচ্ছে না, গায়ে রাখতে চায় না? না না, প্রচুর পরিমাণ ঘামায়, প্রচুর পরিমাণে ঘামে। ঠান্ডা লাগার কারণ কি ঘাম বলে মনে হচ্ছে নাকি তার পানি ধরবার অভ্যাস আছে? পানি ধরার অভ্যাস আছে কিন্তু ওটা থেকে আমি বিরত রাখছি, তারপরও প্রচুর পরিমাণ ঘামায়, তার জন্য মনে হয় এরকম ঠান্ডা, সেটা আমি বলতে পারতেছি না। আচ্ছা, মার মনে হচ্ছে, ডাক্তারের কি মনে হচ্ছে আমরা একটু জানতে চাই। ডাক্তার আবু সাইদ শিমুল, যে এর মধ্যে কি জ্বর এসেছিল কিনা তার? না, জ্বর আসেনি। আচ্ছা, আপনাকে ধন্যবাদ আসলে প্রশ্ন করার জন্য। আসলে বাচ্চাদের ঘাম নিয়ে অনেক ধরনের কৌতূহল বা একটা দুশ্চিন্তা রয়েছে। আমরা বলবো যে 5 বছরের আগ পর্যন্ত যেহেতু মেটাবলিজম বেশি হয়, বাচ্চাদের একটু ঘাম হয়। বাচ্চাদের কিন্তু বডি সারফেস এরিয়া অনেক বেশি, সেজন্য সহজেই তার ঘেমে যায়। তবে রেয়ার কিছু কিছু পসিবিলিটি তো অবশ্যই থাকে, যে কিছু থাইরয়েডের সমস্যা থাকলে, দেখা যাচ্ছে যদি জন্মগতভাবে হার্টের সমস্যা থাকে, এগুলো বললে কি হয়তো একটা ভীতি তৈরি হয়। সুতরাং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যেগুলো একেবারেই নর্মাল,
কয়েক বছরের মধ্যেই নিজে নিজেই ঠিক হয়ে যায়। আপনি যেটা করবেন যে শীত ছাড়ানোর সময় যখন একটু রোদ উঠে যাবে 1টা-2টোর দিকে, তখন একটু পাতলা কাপড় পরাবেন। কিন্তু ওরা যেটা করে যে খালি মানে মেঝের মধ্যে হাঁটে, সেই জন্য মৌজা পরিয়ে রাখাটা ভালো। কারণ জুতা পরিয়ে রাখলে দেখা যায় যে ভিজে যায়। মৌজাটা একটু পরিয়ে রাখবেন। এই সময় যে 2 বছরের বয়স একটু হাঁটতে শিখেছে, দেখা যায় নিজে নিজে হয়তো টয়লেটে চলে যাচ্ছে কিংবা পানি ধরছে, সেটা থেকে বিরত রাখলেই আমার মনে হয় খুব ভালো হয়ে যাবে। আপনি ঘামটা নিয়ে একদমই দুশ্চিন্তা করবেন না। বেশিরভাগ বাচ্চারা এই ধরনের ঘামে। আপনি একটু পানিটা বেশি বেশি দিতে পারেন, কিন্তু ঘামের মাধ্যমে যে ফ্লুইডটা লস হয়ে যাচ্ছে সেটা সে পূরণ করতে পারবে। আর কাশিটা আপনি বলছেন 15 দিন ধরে, এতদিন ধরে কাশি কিন্তু কোনো ইনফেকশনের জন্য থাকে না। এত লম্বা সময় ধরে কাশির ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে কারণ হচ্ছে আসলে অ্যালার্জি জনিত। সুতরাং পরিবারের কোনো অ্যালার্জি আছে কিনা সেটা আপনাকে একটু দেখতে হবে। আপনি কিন্তু সুন্দরভাবে বলেছেন, কিন্তু কোনো জ্বর নেই। সুতরাং সর্দি এবং কাশি, জ্বর যেহেতু নেই, অবশ্যই এটা কোনো ইনফেকশন নেই। আমরা প্রতিদিন এই অনুষ্ঠানে বলছি যে ধুলাবালি, মশার কয়েল, সিগারেটের ধোঁয়া এগুলি থেকে দূরে রাখবেন। কয়েকদিনের জন্য আপনি গোসল না করাটাই ভালো। কুসুম গরম পানি দিয়ে একটু বগলের নিচে, পায়খানা প্রস্রাবের জায়গা, এই কুচকিতে এগুলি যদি একটু পরিষ্কার করে দেন খুব ভালো থাকবে। পাউডার ব্যবহার করবেন না। এই সময় এইগুলি করলে দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে ভালো হয়ে যায়। তবুও যদি ভালো না হয়, কিছু ওষুধ আপনি গ্রহণ করতে পারেন। কাশির জন্য ব্রোডিল অথবা সালটোলিন, এই সিরাপটা আপনি 1/2 চামচ করে 3 বার 10 থেকে 15 দিন, এই কাশিটা যেহেতু বেশি থাকে 10 থেকে 15 দিন একটু ব্যবহার করেন। সর্দির জন্য আপনি সিনামিন, এই সিরাপটা 1/2 চামচ করে 3 বার আপনি দিতে পারেন 5-7 দিন। নাক যদি বন্ধ হয়ে থাকে, আফরিন নেজাল ড্রপ 1 ফোঁটা করে 2 নাকে দিনে 3 বার 5 থেকে 7 দিন আপনি দিতে পারেন। যদি দেখেন যে অনেকদিন সর্দি কাশিটা আসলে যাচ্ছেই না, সেক্ষেত্রে আমরা বলবো টোফেন, এই সিরাপটা 1/2 চামচ করে 2 বার আপনি পুরো শীতকাল জুড়ে অথবা ফেব্রুয়ারি মাস পর্যন্ত একটু খাইয়ে যান। আর নিয়মগুলি যদি একটু মেনে চলেন, আর বুকের যদি 2 বছরের একটু কম হয়ে থাকে, বুকের দুধটা যদি চালিয়ে যান খুব ভালো। আর যদি দেখেন যে এই সর্দি কাশি প্রায় হয়ে থাকে, তাদের আমরা সকলকে পরামর্শ দিচ্ছি ফ্লু এর ভ্যাকসিন যদি নিয়ে নেন, তাহলে দেখা যাবে যে ফ্লুটা কম হলে এই সর্দি কাশিগুলো একটু কম হচ্ছে, সেটা আপনি একটু বিবেচনা করে দেখতে পারেন। ধন্যবাদ ডাক্তার আবু সাইদ শিমুল আপনাকে। ডাক্তার শারমিন আব্বাসী, সবুজ আমাদের প্রশ্ন করেছে তার স্ত্রীর জন্য, যার বয়স 24 বছর, তাদের এর আগেই 3টি সন্তান রয়েছে। কিছুদিন ধরে তার স্ত্রী অনুভূতি হচ্ছে কোনোভাবে কনসিভ করেছেন, স্ত্রীর অনুভূতি হচ্ছে কোনোভাবে কনসিভ করেছেন তিনি, কিন্তু এই মুহূর্তে তারা সন্তান প্রত্যাশা করছেন না। উল্লেখ্য, গত মাসেও পিরিয়ড নির্দিষ্ট সময় হয়েছে, পিরিয়ডের তারিখ মাসের 24 থেকে 30-এর মধ্যে থাকে। যদি কনসিভ হয়ে যায় তাহলে করণীয় কি, পরামর্শ যাচ্ছে ডাক্তার শারমিন আব্বাসী। ধন্যবাদ জুবাইর। এই ধরনের প্রশ্নগুলোর উত্তর দিতে কিছুটা বিব্রত বোধ করি আমরা, এবং পছন্দ করি না এই ধরনের প্রশ্নের উত্তর দিতে। কারণটা হচ্ছে যে যিনি কনসিভ করতে চান না, তাকে আসলে খুব প্রপার ওয়েতে কন্ট্রাসেপশন ব্যবহার করতে হবে যেন কোনো অ্যাক্সিডেন্টাল প্রেগন্যান্সি না হয়। কারণ আপনারা যদি একটু ব্যাখ্যা চান, তাহলে আমরা বলবো যে রিলিজিয়াস পয়েন্ট অফ ভিউতে এবং সোশিও পয়েন্ট অফ ভিউতে আপনাদের প্রেগন্যান্সি আসলে অবশ্যই সেই প্রেগন্যান্সিকে ওয়েলকাম হিসেবে নিতে হবে এবং এটাকে কন্টিনিউ করতে হবে। এটি হচ্ছে আপনাদের জন্য কথা। যদি আপনার কাছে কনফিউশন থাকে প্রেগন্যান্সি আছে কিনা, কনফার্ম করার জন্য ব্লাডে বিটা এইচসিজি একটা টেস্ট আছে, এটি আপনি করুন, করে জেনে নেন যে প্রেগন্যান্সি আছে কিনা। যদি প্রেগন্যান্সি থাকে আলহামদুলিল্লাহ বলে ট্যাবলেট ফলজিন খাওয়া শুরু করুন, আর কোনো কিছুই চিন্তা করা উচিত হবে না। অসংখ্য ধন্যবাদ ডাক্তার শারমিন আব্বাসী। একজন দর্শক আছেন আমাদের সাথে ফোনে। দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্ন করুন। আমি মোশাররফ, বয়স 60। জি মোশাররফ সাহেব বলুন। আমি 1 নভেম্বর কোভিড পজিটিভ হয়ে ঢাকা মেডিকেলে ছিলাম। হ্যাঁ জি। তারপরে যে বাসায় চলে আসছি, সে চলে আসার পরে আবার 30 তারিখে টেস্ট করে নভেম্বরে আবার পজিটিভ হয়েছি। আচ্ছা। হ্যাঁ, তারপরে আমার বুধবার থেকে বুক ব্যথা, আবার ঢাকা মেডিকেলে গেছিলাম, শনিবারে এক্সরে ইসিজি করছে, ওনারা বলছে যে ইয়া নাই, আপনার ইসিজি কোনো সমস্যা নাই, এক্সরে সমস্যা আছে, এজিট দিছিল, এজিট চেকটা গেছি, বুক ব্যথা আর কালকা বাইরে গেছে। কালকে আবার একটু কার্ডিওলজিস্টের কাছে গেছিলাম, উনি আবার ইসিজি করাইছে, কয় যে আপনার তো তখনও ছিল, এখনো আছে, আপনার হার্টের সমস্যা আছে, আর কিছু রক্তের পরীক্ষা দিছিল, এখন উনি ওষুধ দিছে, নাম বলবো? জি নামগুলো বলুন। জিটিএন 2.6, জি, অর্ডেল 75, আচ্ছা, লিপিগন 20, ম্যাক্সফরোজ জুলিয়াম 0.5, মন্টের তো খাই আগের থেকে, জিঙ্ক 20, হ্যাঁ, আর ডিরাইস। আচ্ছা, এই ওষুধ দিছে আর কি, খাইতেছি। জি জি। এখন হচ্ছে আপনার বুকে ব্যথা, তাই তো? এটা হচ্ছে কমপ্লেন? জি, বুকে ব্যথা কমছে আজকে, কিন্তু অর্ডেল খালি কি একটু রক্ত যেতে পারে, থুতুর সাথে একটু রক্ত গেছে আর কি, অল্প একটু। থুতুর সাথে একটু রক্ত গেছে। প্রফেসর মোস্তফা জামান।
আমি প্রশ্নটি একটু আবার বলবেন, এত সাউন্ড একটু শোনা যায়নি, একটু ভালো করে একটু বলবেন কি জুবায়ের? আমাদের দর্শক ফোন দিয়েছেন যিনি আমাদের, তিনি 60 বছর তার বয়স এবং তিনি 1/11/2020 কোভিড পজিটিভ হন। এর পরবর্তী সময়ে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন, সেখানে তার ট্রিটমেন্ট হয়েছে। তখন ইসিজি করা হয়, ইসিজি নর্মাল এসেছিল, কিন্তু তার বুকে ব্যথা ছিল। এক্সরে করা হয় পরবর্তীতে, এক্সরেতে আসলে ধরা পড়ে তার বোধহয় বক্ষব্যাধিজনিত জটিলতা আছে। তার পরবর্তীতে তাকে অ্যাসিড দেওয়া হয়েছে, অ্যাসিড খাওয়ার ফলশ্রুতিতে তিনি কিছুদিন ভালো ছিলেন, কিন্তু এখনও তার বুকে ব্যথাটা আছে। আজ তিনি থুতুর সাথে ব্লাডের উপস্থিতি দেখেছেন। ডায়াবেটিস আছে কিনা? সংযুক্তি বিচ্ছিন্ন হয়েছে প্রফেসর মোস্তফা জামান, বুক ব্যথা এখনো আছে। জুবায়ের, আমি এরকম প্রশ্ন আমরা সবসময় পাই, আমাদের চেম্বারও পেয়ে থাকি। আসলে বুকে ব্যথা মানেই কিন্তু হৃদরোগ নয়, কিন্তু কখনো যদি একজন 60 বছরের মানুষ যখন হাসপাতালে বুকে ব্যথা নিয়ে যায়, তখন প্রথমে তাকে চিন্তা করা হয় যে যেহেতু হার্টের কারণে বুকে ব্যথা যদি হয়ে থাকে, যদি হার্ট অ্যাটাকের আতঙ্ক থাকে, ভয় থাকে, প্রথম দিকে তাকে রক্তপাত করার অড্রেল বা আমরা কোলেস্টেরল কমানোর জন্য লিপিকন জাতীয় ওষুধ দিয়ে থাকি। তাকে বলা হয় যে তার শ্বাসকষ্ট কমে গেলে পরবর্তীতে একটি ট্রেডমিল টেস্ট করতে। ইকো দিয়ে আসলে আপনি বুঝতে পারবেন না তার হার্টের রোগ আছে কিনা। যেহেতু যে বুকে ব্যথাটি আছে হার্টের কারণে হতে পারে, হার্টের ছাড়াও হতে পারে, একটি ট্রেডমিল টেস্ট করতে হবে। ট্রেডমিল টেস্ট যদি পজিটিভ থাকে তাহলে আমরা বলবো শতকরা 70% সম্ভাবনা আশঙ্কা আছে হৃদরোগ হবার। সেক্ষেত্রে আমরা এরকম ওষুধ কন্টিনিউ করব। যদি দেখি ইটোটি তার নেগেটিভ হয় তাহলে কিন্তু আমরা অনেক ওষুধই বন্ধ করে দিয়ে তার যে কারণে বুকে ব্যথা সেই চিকিৎসা করে থাকি। সুতরাং তিনি ইমার্জেন্সির সময় যখন গিয়েছিলেন, সেই সময় ইমার্জেন্সি হিসেবে তাকে এই ধরনের ওষুধ দেওয়া হয়েছিল। তার মানে এই নয় যে তার হার্টের রোগ পুরোপুরি শনাক্ত হয়েছে। তাকে বলবো তার যেহেতু ডায়াবেটিস যদি না থাকে খুবই ভালো, তবে ডায়াবেটিস থাকলে অনেক সময় আমরা সেকেন্ডারি প্রিভেনশনের জন্য রক্ত পাতলা করার ওষুধ দিয়ে থাকি এবং কোলেস্টেরল কমানোর ওষুধ দিয়ে থাকি। আরেকটি কথা বলেছেন অড্রেল, যেটা রক্ত পাতলা করার ওষুধ, এটি খেলে কারো কারো ব্লিডিং হয়, দাঁতের গোড়াতে রক্ত আসে, এমনকি প্রস্রাব দিয়ে রক্ত আসতে পারে। সেক্ষেত্রে যদি আমরা সাময়িকভাবে ওষুধটি বন্ধ করে থাকি, যেহেতু তার বড় ধরনের সমস্যা এখন পর্যন্ত ধরা পড়েনি, শুধুমাত্র বুকে ব্যথার জন্য আমরা বলবো যে আতঙ্ক থেকে ওষুধটি খাওয়া হচ্ছে। তিনি যেহেতু তার কাশি কমে গেছে, অ্যান্টিবায়োটিক খেয়েছেন, অতি সত্বর একটি ট্রেডমিল টেস্ট বা ইটিটি করবেন। ইটিটি করে যদি পজিটিভ থাকে তাহলে এই ওষুধগুলো খাবেন, আর নেগেটিভ থাকলে আমরা ওষুধগুলো বন্ধ করে দিয়ে তার কারণ ব্যাখ্যা করব যে কি কারণে ব্যথা হচ্ছে, সেই অনুযায়ী তাকে চিকিৎসা দিব। আশা করছি দর্শক বুঝতে পেরেছেন। আমাদের এই পরামর্শ মতো চললে আশা করি আপনার কারণও ধরা পড়বে এবং বুকে ব্যথার কারণ নির্ণয় করে আপনার চিকিৎসাটি আমরা ভালোভাবে দিতে পারবো। আচ্ছা, একজন প্রশ্ন করেছেন, তিনি, তার নাম রেশমা, বয়স 25, বিয়ে হয়েছে 10 বছর, গত 6 বছর যাবৎ চেষ্টা করছেন, বিভিন্ন গাইনি চিকিৎসকের পরামর্শ নিয়েছেন, ল্যাপ্রোস্কোপিও করেছেন, কিন্তু সমাধানের পথে হাঁটতে পারছেন না। ডাক্তার শারমিন আব্বাসী। হ্যাঁ, এরকম অনেক রোগী কিন্তু আমরা পাচ্ছি যে ল্যাপ্রোস্কোপির পরেও প্রেগন্যান্সি হচ্ছে না। আমরা ল্যাপ্রোস্কোপিকে খুব ইম্পর্টেন্ট একটা টুল ধরে নেই যারা আমরা ইনফার্টিলিটি নিয়ে কাজ করি, এবং আমাদের একটা টার্গেট থাকে যে ল্যাপ্রোস্কোপির পরপরই 6 মাসের মধ্যে প্রেগন্যান্সি হবে, কিন্তু অনেকের হয় না। সেক্ষেত্রে আসলে ল্যাপ্রোস্কোপিটা কি কারণে হয়েছিল? একটা সিম্পল ডায়াগনস্টিক ল্যাপ্রোস্কোপি যদি হয়, সাকসেস কিন্তু খুব ভালো হয়। পলিসিস্টিক ওভারির পরেও কিন্তু সাকসেস খুব ভালো হয়, কিন্তু অনেক সময় চকলেট সিস্ট বা এন্ডোমেট্রিওটিক সিস্ট থাকে। সেই সময়টিতে আসলে কিভাবে ল্যাপ্রোস্কোপি করা হয়েছে, কোন টেকনিক ব্যবহার করা হয়েছে, কি পরিমাণ ইনভলভমেন্ট ছিল, এর অনেক কিছু নির্ভর করে। এখন ওনার ল্যাপ্রোস্কোপিটা কেন হয়েছিল এটা কিন্তু উনি এখানে উল্লেখ করেননি, যার ফলে কিন্তু ক্লিয়ার কাট আমাদের কোনো আইডিয়া পাচ্ছি না আমরা। তো এক্ষেত্রে ওনাকে আমরা সাজেশন করবো AMH লেভেল একটা দেখার জন্য, কারণ এখন কিন্তু আমরা 30-এর নিচেও ওভারিয়ান রিজার্ভ কমে যাচ্ছে, এরকম প্রচুর প্রচুর রোগী পাচ্ছি। উনি যদি AMH লেভেলটা দেখেন তাহলে আমরা ওভারি রিজার্ভ কমেছে কিনা এটা দেখতে পারবো, এবং হরমোনাল কোনো ইমব্যালেন্স আছে কিনা একটু দেখার জন্য TSH এন্ড প্রোল্যাকটিন লেভেলটা দেখতে পারেন। আমি জানি না যেহেতু এত কিছু প্রসিডিউর এগিয়েছে হাজবেন্ডের টেস্টটি করা আছে কিনা, না করা থাকলে হাজবেন্ডের TSH, OGTT এন্ড সিমেন অ্যানালাইসিস 3 দিন সেক্সুয়াল ইন্টারকোর্স বন্ধ রেখে এটি করতে হবে। যদি সকল রিপোর্টই ভালো থাকে তারপরেও যদি প্রেগন্যান্সি না হয়, তাহলে কিন্তু ওনার জন্য নেক্সট স্টেপটা হবে যে ওভুলেশন ইন্ডাকশন অথবা IUI যে প্রসিডিউর গুলো আছে সেগুলো। তো এক্ষেত্রে আসলে আমরা অনেক অনুরোধ করবো, যেহেতু ওনার কেসটা একটু জটিল, একজন ইনফার্টিলিটি স্পেশালিস্টকে সাক্ষাতে দেখিয়ে তারপরে কিন্তু ওনার জন্য সামনে আগানোটা বেটার হবে। ধন্যবাদ ডাক্তার শারমিন আব্বাসী। ফারহানা আফরোজ আমাদের লিখছে, যার বয়স 26, ওজন 47, মাথার পিছনে ব্যথা লাগে, বাঁ পাশে ব্যথা, এখন মাঝে মাঝে এই ব্যথা হয় আবার নিচ থেকেই চলে যায়, এখন একটু বেশি ব্যথা যাচ্ছে না, মানে হাতের জয়েন্ট, ক্লাডিকল আর পিছনের দিকেও বিস্তৃত এই ব্যথা, গলার নিচ পর্যন্ত, সারাক্ষণই ব্যথা হচ্ছে, 24 ঘন্টা মনে হয় হাতটা ভারী খুলে আসবে, ব্যথার তীব্রতা অনেক না তবে সহনীয়, 1 মাস ধরে ঘুম আর খাওয়া অনিয়মিত, অনেক আগে থেকে, মাঝে মাঝে হার্টেও এমন চিনচিনে ব্যথা
করতো আবার চলে যায়, অনেক তীব্র না কিন্তু অস্বাভাবিক লাগে, তখন মেডিসিন গ্রহণের পাশাপাশি কি কি পন্থানুসরণ করা যেতে পারে? মূলত খাবার আর ব্যায়ামের কথা তিনি জানতে চেয়েছেন প্রফেসর মোস্তফা জামান। ধন্যবাদ। আসলে আমি প্রথম শুরু করছি, যেহেতু তিনি আতঙ্ক থেকে প্রশ্ন করছেন, যে তার ইতিহাস থেকে আমরা একেবারেই নির্দ্বিধায় বলতে পারি যে এটি হার্টের কোনো সমস্যা নয়। তবে যেহেতু তার ব্যথাটি তার সাথে লুকোচুরি খেলছে, আপনি দেখেন তিনি নিজেই লিখেছেন যে ব্যথা একসময় আসছে আবার চলে যাচ্ছে। দুটি কারণে এটি সমস্যা হতে পারে। একটি তার সার্ভাইকাল স্পন্ডাইলিটিস, অথবা অনেক সময় ঘাড়ে রুডিমেন্টারি সার্ভাইকাল রিপ থেকে থাকে, সে কারণে হতে পারে একটু ঝুঁকি কাজ করলে, অথবা একটু উঁচু বালিশে ঘুমালে, অথবা ঘুমানোর কোনো সমস্যা হলে এদিক ওদিক করলে এই সমস্যাটা হতে পারে, আবার চলে যায়। আরেকটি কারণ হতে পারে অ্যাসিডিটির কারণে এই সমস্যা হতে পারে। আমরা তাকে বলবো একেবারেই আতঙ্ক করবেন না, আপনি নিশ্চিত থাকতে পারেন যে আপনার এই সমস্যাটি আবারও আসতে পারে, আবার চলে যাবে, কিন্তু হার্টের কোনো সমস্যা নয়। আপাতত আপনি যে ওষুধগুলো খেতে পারেন, আমরা বলছি যে যাতে ঘুমটি নিশ্চিত হয়, ট্যাবলেট ইজিয়াম 0.5 মিলিগ্রাম প্রতি রাতে একটি করে খাবেন আগামী 15 দিন, মায়োলাক্স সকালে একটি রাতে একটি খাবেন 15 দিন, রেনোভা প্লাস সকালে এবং রাতে 2 বেলা খাবেন 15 দিন, ফিনিক্স 20 এটি গ্যাস্ট্রিকের জন্য, এটি 2 বেলা খাবেন। এইভাবে চলতে থাকবে। আর কিছু ব্যায়াম করবেন। ব্যায়ামটি হলো যে ঝুঁকে কোনো কাজ করবেন না, এবং আমরা প্রতিদিন কিন্তু কিছু ব্যায়াম দেখিয়ে থাকি, যে দেওয়ালের উপর ধাক্কা দিবেন এরকম করে, তাতে করে এইখানে মাংসপেশিগুলো শক্তিশালী হবে। হাতের পিছনে যে এইভাবে আমরা করি, সাইড দিকে যে ঘাড়ের যে ব্যায়ামগুলো করি, এবং পিছনে পানি খরচের সময় যে ব্যায়ামগুলো করি, এগুলো সবসময় দেখাচ্ছি। এটি করলে আপনি আস্তে আস্তে উপকার পাবেন। আপনি নিশ্চিত থাকতে পারেন যে এটি কোনো বড় কোনো সমস্যা নয়। সুষম খাদ্য খাবেন, পরিমিত পানি পান করবেন, এই সমস্যা আপনার একেবারেই চলে যাবে। আপনি আমরা নির্দ্বিধায় বলতে পারি। ধন্যবাদ আপনাকে। সম্ভবত এটি আমাদের আজকে অনুষ্ঠানের জন্য শেষ প্রশ্ন। রবিল আলম লিখছেন, তার বেবির বয়স 5 মাস 21 দিন, তার বুকে গড়গড় শব্দ করে 15 দিন যাবৎ, হিস্টাল সিরাপ 5 দিন, দুবার খাওয়াই কিন্তু একই রকম আছে। প্লিজ ডাক্তার শিমুল, লেট মি নো ইয়োর গুড অ্যাডভাইস। উনি ফোন দেওয়ারও চেষ্টা করেছেন কিন্তু ফোন ব্যস্ত পাচ্ছেন। ডাক্তার আবু সাইদ শিমুল, 1.5 মিনিট সময় আছে আপনার কাছে। আসলে যেহেতু উনি বলছেন গড়গড় শব্দ করে, কিন্তু কোনো সর্দি নেই এবং নাক দিয়ে পানি পড়ছে না, সুতরাং সেক্ষেত্রে আমরা বলবো হিস্টেল ওষুধটা খাওয়ার এই ক্ষেত্রে খুব বেশি প্রয়োজন নেই। এই গড়গড় শব্দ নিয়ে আমরা অনেকদিনই বলেছি, এটা হচ্ছে তার বাতাস যাওয়ার সময় যে শব্দ, সেই কারণে হচ্ছে। তাই বলে যে তার অনেক ভেতরে অনেক কফ রয়েছে, তার নিউমোনিয়ার কোনো ভাব রয়েছে, তা কিন্তু নয়। এবং কিছু পরামর্শ আপনাকে মানতে হবে, যেটা 6 মাসের নিচের বয়স অবশ্যই শুধুমাত্র বুকের দুধ খাওয়াবেন, আর যেটা আমরা বলছি প্রতিদিন ধুলাবালি, মশার কয়েল, সেগুলি থেকে একটু দূরে রাখবেনই। আপনি নরসল নেজাল ড্রপ, নরসল নেজাল ড্রপ, এটা 1 ফোঁটা করে দিনে 7-8 বার একটু দিতে পারেন, বারবার বুকের দুধটা খান। আর ব্রোডিল, এই সিরাপটা 3 ভাগের 1 চামচ করে 3 বার 10-15 দিন খাবান। এটাতে কাশির প্রকোপটা কমবে, কিন্তু শব্দটা যদি একটু থেকেও যায়, বলবো এটা নিয়ে একদমই চিন্তা করবেন না। এটা নিউমোনিয়াটা কিংবা তার বুকের ভেতরে কফের কোনো লক্ষণ নেই। সুতরাং একেবারেই দুশ্চিন্তা মুক্ত থাকুন, এবং ব্রোডিল সিরাপটা খেয়ে গেলে বেশিরভাগ ক্ষেত্রে আসলে এই রোগটা পুরোপুরি ভালো হয়ে যাবে। ধন্যবাদ আপনাকে ডাক্তার আবু সাইদ শিমুল, একই সাথে ধন্যবাদ প্রফেসর মোস্তফা জামান। ডাক্তার শারমিন আব্বাসী, আপনাকেও ধন্যবাদ। এই সপ্তাহে আজকের এই পর্যন্ত আমরা ইতি টানতে চাই। আগামী শনিবার আপনাদের সাথে নিয়ে আমরা আরও একবার ফিরে আসবো, দর্শকদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। তবে দর্শকদের প্রতি কিছু আহ্বান জানাতে চাই। আগামীকাল শুক্রবার আপনারা স্বাভাবিকভাবেই অনেকে বাজারে যাবেন প্রতি সপ্তাহের বাজারটা করতে, কিংবা স্বাভাবিক কিছু কাজ আছে প্রতি সপ্তাহে যে আপনারা করেন, ঘুরতে বেরোন পরিবার নিয়ে, কিংবা জুম্মার নামাজ আদায় করতে মসজিদে যান। কোনো কিছুতেই বাধা নেই, সব কিছুই হয়তো স্বাভাবিকভাবেই করবেন, কিন্তু একটা অনুরোধ, নিয়মিত বিরতিতে এই যে জীবাণুনাশক কিংবা সাবান পানি দিয়ে হাত জীবাণুমুক্ত করার কথা একদমই ভোলা যাবে না। একই সাথে মাস্ক পরবার যে অভ্যাসটি আছে তা নিয়মিত একটি অভ্যাসে পরিণত করবেন। শুধু আপনি না, আপনার পরিবারের প্রত্যেক সদস্য যাতে এই অভ্যাসটির মধ্যে দিয়ে যায়, কারণ যাতে করে কাল সবাই হয়তো বাড়ির বাইরে বেরোচ্ছেন, তারা সাবধান এবং নিরাপত্তার সাথে বাড়ি ফিরে আসতে পারবেন। আজ এখানেই বিদায় নিতে চাই। খুব ভালো একটি শুক্রবার যাবে আপনাদের প্রত্যেকের, ভালো একটি সপ্তাহ, ব্যস্ত একটি সপ্তাহ আমরা পার করলাম। সবাই ভালো থাকবেন, নিজের প্রতি যত্নশীল হবেন, সচেতন হবেন। শুভরাত্রি।